ইছামতি নদীর সঙ্গে গোপন সুড়ঙ্গে যুক্ত থাকা শত বছর পুরনো ও পরিত্যক্ত রহস্যময় প্রাসাদ। এটাই খেলারাম দাতার প্রাসাদ। বিক্ষিপ্ত ইতিহাস থেকে জানা যায়, খেলারাম দাতা একজন ডাকাত সর্দার ছিলেন। এই কলাকুপার পাশে যেই ইছামতি নদী রয়েছে, সেই নদীতেই নৌপথে ডাকাতি করতেন তিনি। আর ডাকাতি করে বিপুল বৃত্তিবৈভাবে মালিক হয়েছিলেন, গড়েছিলেন এরকম বিশাল মন্দির বা আন্ধারকোটা। তিনি দাতা হিসাবেও পরিচিতি ছিলেন। বিশেষ করে গরিব দুঃখীদের মাঝে যেই ধনসম্পদ লুট করে নিয়ে আসতেন, তার একটি বিরাট অংশ ব্যয় করেন। তার কাছে কেউ কখনো এসে খালি হাতে ফিরে যেত না বলে এরকম একটি কথা প্রচলিত আছে। তাই ডাকাত হলেও তার নামের শেষে দাতা যুক্ত হয়ে তার নাম হয়ে যায় খেলারাম দাতা। গ্রন্থিত আছে, খেলারাম দাতার বাড়ি থেকে ইছামতি নদীর পার পর্যন্ত একটি গোপন সুড়ঙ্গ পথ ছিল। নদীপথে লুট করে ধনসম্পদ নিয়ে এই গোপন সুড়ঙ্গ পথে বাড়ি নিয়ে আসতেন তিনি, আর সেই সম্পদ বিলিয়ে দিতেন গরিব দুঃখীদের মাঝে। খেলারামকে নিয়ে দুই ধরনের ইতিহাস প্রচলিত রয়েছে। বহু প্রচলিত একটিতে তাকে যেমন ডাকাত সর্দার হিসেবে দেখানো হয়েছে, আরেকটিতে উপস্থাপন করা হয়েছে ব্যবসায়ী হিসেবে। খেলারাম দাতা কবে নাগাদ এই মন্দির বা আন্ধারকোটা নির্মাণ করেছিলেন তা কোথাও সঠিক তথ্য পাওয়া যায় না। কোনো কোনো ইতিহাসবিদ মনে করেন 19 শতকের শেষ দিকে কিংবা 20 শতকের শুরুর দিকে এটি নির্মাণিত হয়েছে। স্থানীয়দের ভাষ্য, এটি 7 থেকে 800 বছর পুরনো বলেই ধারণা করা হয়। খেলারাম দাতার বাড়িকে প্রত্ন ঐতিহ্য হিসেবে ঘোষণা দিয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। একদিন খেলারামের মা আমদুধ খেতে চাইলে তিনি তার বাড়ির উপর বিশাল চৌবাচ্চা তৈরি করেন। এরপর তা দুধ আর আম দিয়ে ভরপুর করেন। তারপর তার মাকে নিয়ে এসে নামিয়ে দেন সেই চৌবাচ্চায়। তার মা সাঁতার কেটে আমদুধ খেয়ে তৃপ্ত হন বলে গ্রথিত রয়েছে। খেলারাম দাতার মন্দিরকে নিয়ে গল্পকথার যেন শেষ নেই। এক রাতে বিশাল এই ভবনটি মাটি ভেদ করে উপরে উঠতে থাকে। হঠাৎ কেউ দেখে ফেলায় এটি উপরে ওঠা বন্ধ হয়ে যায়। কালের বিবর্তে আস্তে আস্তে পুনরায় মাটির নিচে নেমে যেতে থাকে। এটি যখন উপরে উঠেছিল 7 থেকে 8 তলা ছিল বলে স্থানীয়রা জানান। মন্দিরটির নির্মাণ কৌশলী মোগল রীতির প্রতিফলন রয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ইউরোপীয় ধারা। গ্রথিতে মন্দিরটির মূল রং ছিল লালচে। সাম্প্রতিক সময়ে সংস্কার কাজের মাধ্যমে মন্দিরের গায়ে সাদা রঙের প্রলেপ দেওয়া হয়েছে। পুরো কমপ্লেক্সটি 8 কক্ষ বিশিষ্ট একটি দ্বিতল ভবন। বর্তমানে শুধু ভবনটির দোতলা পর্যন্ত টিকে রয়েছে। নিচতলায় অনেকগুলো কক্ষ রয়েছে। ভবনের ভারী দেয়াল ও পিলার দেখে নির্মাণ কৌশল সম্পর্কে ধারণা করা যায়। দোতলায় চারপাশে ও 4 কোণে রয়েছে বাংলা আকৃতিতে নির্মিত 1 কক্ষ বিশিষ্ট 8টি ঘর। মাঝে মঠ আকৃতির আরেকটি ঘর রয়েছে। ঘরটি মন্দির হিসাবে ব্যবহার করতেন খেলারাম। আসলে খেলারাম দাতা তার বাড়ির ভেতরেই নির্মাণ করেছিলেন মন্দির। তাই এটাকে কেউ খেলারাম দাতার বাড়ি, কেউ মন্দির, কেউ বা আন্ধারকোটা নামেই চেনেন। বাইরে থেকে কক্ষগুলো দেখতে অনেক অন্ধকার আচ্ছন্ন মনে হয়। এই কারণেই নাকি এটাকে ভূতের বাড়িও বলা হয়। খেলারাম দাতা তার বাড়ির সামনে নির্মাণ করেছিলেন এক বিশাল দিঘি। এই দিঘিতে একদিন গোসল করতে এসে ডুব দেন খেলারাম। অনেক সময় পেরিয়ে গেলেও তিনি আর উঠে আসেন না। তার মা লোকজন নামিয়ে দিলে অনেক খোঁজাখুঁজির পরে অবশেষে খেলারামের মৃতদেহ উঠিয়ে নিয়ে আসে। তার মৃত্যুতে কান্নার রোল ওঠে সারা গ্রামে। সবচেয়ে মর্মবেদী ছিল তার মায়ের কান্না। খেলারাম দাতার মন্দির বা আন্ধারকোটা সত্যি সত্যি এক রহস্যে ঘেরা প্রত্ন নিদর্শন। এখানে ঘুরতে এলে নির্মাণ শৈলীর পাশাপাশি প্রচলিত বিশ্বাস আর গল্পকথা আপনাকে নিয়ে যাবে অন্য এক জগতে।
বন্ধুরা, আমি আপনাদের সাথে আছি হাসান মাহমুদ রুবেল। আপনার মূল্যবান একটি লাইক, একটি কমেন্ট নতুন কোনো ইতিহাসের সন্ধানে অনুপ্রেরণা জাগাতে পারে। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইবার করে পাশেই থাকুন, দেখতে থাকুন। নতুন কোনো ইতিহাসের সন্ধানের বার্তা নিয়ে আমরা আবারও হাজির হব আপনাদের মাঝে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।